অবশেষে ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনা ফাঁস হয়ে আজ ওসমান হাদির স্ত্রী সবকিছু প্রকাশ করেন। হাদিবাকে মারার জন্য যে প্ল্যান করা হয়েছিল এবং হাদিবাকে যেভাবে মারা হয়েছিল, শকড যে একটা সাধারণ মানুষকে মারতে। এদিকে উসমান হাদির ঘটনার এতদিন পরে সে মূল পরিকল্পনা ফাঁস হয়েছে। উসমান হাদির স্ত্রী নিজেই মুখ খুলে প্রকাশ্যে, অন্যদিকে অসংখ্য আসামিও আজকে গ্রেপ্তার হয়ে একসাথে। কিশোরগঞ্জে কিন্তু চলছে উসমান হাদির হত্যার বিচারের দাবিতে পদযাত্রা, এবং আমরা দেখেছি যে কিশোরগঞ্জের জেলার বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কিন্তু আমরা দেখেছি হাজার হাজার জনতা কিন্তু এই মুহূর্তে এসে তারা যুক্ত হয়েছে, তারা মিলিত হয়েছে হৃদয়ের মুক্ত মঞ্চের এদিকে। এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করার কথা রয়েছে। কেন ভয় পাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী? ভোটের আগে কেন ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? ইউনূসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেল তাহলে ফেল? দর্শক, বাংলায় একটা বহুল প্রচলিত একটা প্রবাদ রয়েছে, হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। এই ব্যাপারটা বাংলায় খুবই প্রচলিত এবং মানে যে কোনো একটা প্রসঙ্গ আসলে ওসমান হাদি, যার কারণে এই ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। ৩৪ দিন পেরিয়ে গেলেও ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এরই মধ্যে আদালতের নির্দেশে আলোচিত এই হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। এমন অবস্থায় ওসমান হাদিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা। অবশেষে উসমান হাদির স্ত্রী এতদিন পরে এসে বার্তা দিয়েছে এবং সবার সামনে মূল পরিকল্পনাটা স্বীকার করে। দর্শক শ্রোতা, উসমান হাদির ঘটনার পিছনে অনেক বড় একটি পরিকল্পনা রয়েছিল। আপনারা দেখেছিলেন সেই ঘটনাটি রাস্তার মধ্যে প্রকাশ্যে হয়েছিল এবং ফয়সাল কিন্তু সাথে সাথেই বাংলাদেশ ছেড়েছিল। এখন সেই পরিকল্পনা ফাঁস হয় এবং এই মামলার সাথে কে কে জড়িত সকলের নাম প্রকাশ হয়, অনেক আসামি গ্রেপ্তার হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। উসমান হাদির মামলার সর্বশেষ তথ্য, কেন ১.৫ মাস ধরে এই মামলাটি ধামাচাপা রয়েছে বা সঠিক বিচার হচ্ছে না, এইসবও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। উসমান হাদির মামলা নিয়ে অনেক তথ্য এবং ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। ৩৪ দিন পেরিয়ে গেলেও ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এরই মধ্যে আদালতের নির্দেশে আলোচিত এই হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। এমন অবস্থায় ওসমান হাদিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যদি সাইদি সাহেবের পক্ষে কথা বলতে গিয়ে আমার জামাত হইতে, যদি বেগম জিয়ার পক্ষে কথা বলতে বলতে আমার বিএনপি হইতে হয়, সো হট হয়েছি তো তোর কি? আমার এইটা না দিলেই হয়েছে, এইটা না বললেই হয়েছে যে আমি ভারতের সেবাদাস। জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের মধ্যে অন্যতম হলেন শরীফ ওসমান হাদি, যিনি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তবে সেই বজ্র কণ্ঠকে চিরতরে থামিয়ে দিয়েছে আততায়ীরা। হাদি হত্যার ৩৪ দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে। বিএনপি বলি, জামাত ইসলামী বলি, যারাই আগামী ৫ বছর ক্ষমতায় থাকবে, তারা কি শুধু ৫ বছরের চিন্তাই করছে? আগামী ৫০ বছরের চিন্তা কই? এরই মধ্যে আদালতের নির্দেশে আলোচিত এই হত্যা মামলার দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। এমন পরিস্থিতিতে হাদি হত্যার বিচার চেয়ে একের পর এক বার্তা দিয়ে যাচ্ছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। ১৬ জানুয়ারি সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। জাগতিক সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায় বিচার। এর আগে আরেকটি স্ট্যাটাসে রাবেয়া ইসলাম লিখেছেন, ওসমান হাদি হত্যার বিচার কি আদৌ হবে? একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না? ওসমান হাদির স্ত্রী লিখেছেন, প্রথমত বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না, বিচার হতেই হবে, সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবীরা এদেশে আর জন্মাবে না। রাবেয়া ইসলাম আরও লিখেছেন, আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন, তাহলে ভাবেন ওসমান হাদির এই ভাই বোনগুলোর মনের অবস্থা কি এখন, যাদের কাছে ভাই ছিল ২৪ ঘন্টা ছায়ার মতো, তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে? ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো,
আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনগুলো নিয়ে কথা বলবেন না, তাহলে আমি সহ্য করব না। কিশোরগঞ্জে কিন্তু চলছে উসমান হাদির হত্যার বিচারের দাবিতে পদযাত্রা, এবং আমরা দেখেছি যে কিশোরগঞ্জের জেলার বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কিন্তু আমরা দেখেছি হাজার হাজার জনতা কিন্তু এই মুহূর্তে এসে তারা যুক্ত হয়েছে, তারা মিলিত হয়েছে গুরুদয়াল মুক্ত মঞ্চের এদিকে। এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করার কথা রয়েছে। এখানে যে হাজার হাজার জনতা এখানে আজকে হাজির হয়েছে, আমরা দেখেছি যে শতাধিক গাড়িবহর কিন্তু ছুটেছে জেলার বিভিন্ন স্থানগুলোতে, এবং এখানে আমরা দেখেছি যে পিকআপ ভ্যান, মোটর বাইক সহ বিভিন্ন যানবাহনে করে কিন্তু হাজার হাজার জনতা স্রোত তারা কিন্তু স্লোগানে মুখরিত করেছে পুরো যে জেলা রয়েছে, পুরো জেলাতে কিন্তু তারা পুরো জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু তারা প্রদক্ষিণ করেছে এবং তারা স্লোগান দিয়েছে, এবং হাদি হত্যার কাণ্ডের জড়িত যারা রয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এবং তারা যে বিষয়টি বলছে যে বাইরে তারা পলায়ন যে করেছে সেখান থেকে ফিরিয়ে এনে রাষ্ট্রীয়ভাবে সেখান থেকে ফিরিয়ে এনে কিন্তু তাদের দ্রুত বিচার কার্যক্রম সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা যে গুরুদয়াল কলেজের মাঠ রয়েছে সেখানে কিন্তু এসেছেন, এবং সেখানে এসে কিন্তু তারা আমরা দেখেছি যে তারা কিন্তু এখানে বিভিন্ন আবারও স্লোগানে মুখরিত হচ্ছেন, এবং তারা যে বিষয়টি বলছেন যে বারবার তারা একই কথা বলছেন যে তারা হাদি হত্যার বিচার না করে কিন্তু বিচার না পাওয়া পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবে না। তারা কিন্তু এই বিষয়টি কিন্তু বারবার বলছেন, এবং তাদের যে দাবি যে হাদি যে বিষয়টি বলছিলেন যে ফেসিবাদ বিরোধী যে আন্দোলনটি করেছিলেন এবং ভারতীয় যে আগ্রাসন আছে সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু তাকে মূলত হত্যা করা হয়েছে, এবং খুনি যে বিষয়টি বলছে তার হত্যাকারী যে সে এখনো পর্যন্ত ভারতে পালিয়ে আছে। তো সে বিষয় কিন্তু বারবার বলছে। আমরা একটু কথা বলবো কিন্তু এখানে যারা আন্দোলন এবং সংগ্রামে রয়েছেন, এবং বিশেষ করে যে শরীফ ওসমান হাদির বিভিন্ন গান নিয়ে যিনি মুখরিত করে রেখেছেন আন্দোলনকারীদেরকে, বিক্ষোভকারীদেরকে, আবু উবাইদা আমাদের সঙ্গে রয়েছেন। একটু জানতে চাই আপনাদের আজকের যে এই কার্যক্রমটা চলমান রয়েছে এটা আসলে হাদি হত্যার বিচারে কতটা প্রভাব ফেলবে এবং সারা দেশব্যাপী এটা আপনাদের ছড়িয়ে যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই। আজকে আমরা যেই প্রোগ্রামটা করেছি, শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম করেছি, যেভাবে আমরা হাদি ভাইকে দেখতাম প্রোগ্রাম করতে, আমরা বিশ্বাস করি ইনসাফপূর্ণ প্রোগ্রামগুলোই আমরা খুব সুন্দরভাবে যেগুলো প্রোগ্রামগুলো করবো, খুবই আমাদের একদম গোছালো প্রোগ্রাম থাকবে, তার মধ্যে কোনো ধরনের ঝামেলা আমরা করতে চাই না। আমরা আমাদের শুধুমাত্র ইনসাফটা চাই, যেভাবে হাদি ভাই চেয়েছিল যেন তার বিচারটা হয়। আমরা কোনো কারোর সাথে ঝগড়া করতে চাই না, কোনো ধরনের মারামারি করতে চাই না, আমরা বিচারটা শুধু চাই। তো আমার কাছে মনে হয় এরকম শান্তিপূর্ণ প্রোগ্রামগুলোই আমাদের আগামীর বিচারটার জন্য ত্বরান্বিত করবে ইনশাল্লাহ। আমরা দেখেছি যে আপনার যে রক্তে শিহরিত তোলা যে গানগুলো রয়েছে সেগুলো কিন্তু আরো অনেকটাই কিন্তু ছড়িয়ে দিচ্ছে সেই আন্দোলনটাকে। সেই বিষয়টা আসলে সামনে আসলো, লিটারালি পোস্টটা পরে আমার গায়ে কাটা দিছে। শকড যে একটা সাধারণ মানুষকে মারতে, একটা বিপ্লবী চিন্তা চেতনার মানুষকে মারতে, যে দেশটাকে সুন্দর করতে চাইছিল এবং জনতা দেশ বানাতে চাইছিল, লিটারালি ইনসাফ কায়েম করতে চাইছিল, এরকম একটা মানুষকে, এরকম একটা উচ্চ চিন্তাধারার মানুষকে মারতে যে কত প্ল্যান করা যাইতে পারে এবং কি কত স্টেপ অবলম্বন করে আসলে একটা মানুষকে মারা যেতে পারে, লিটারালি আমি শকড। আমি মনে করি সেটা শুধুমাত্র আমার না, এটা আপনাদের সবার শোনা উচিত। বাংলাদেশে 18-20 কোটি 25 কোটি মানুষ আছে, লিটারালি আমি চাই ভিডিওটা সবাই শেয়ার করেন এবং সবাই এই ভিডিওটা দেখুক এবং এই পোস্টটা সবার কাছে যাক। আই হোপ যাবে ইনশাআল্লাহ। একদম হুবহু পড়বো, এটা আমার কোনো কথা না, এটা আমি পোস্ট দেখে পড়তেছি। ইনকিলাব সেন্টারের নিয়মিত গোয়েন্দা এজেন্ট পাঠাতো ডিজিএফআই। তাদের এজেন্ট পাঠানোটা শুরু হয় ইনকিলাব মঞ্চ শুরু হওয়ার কয়েকদিন পর থেকে। হাদি ভাইয়ের বিভিন্ন ভিডিও, টক শো, ইন্টারভিউ গুলোতে যখন লাইনলাইটে আসা শুরু করে, যখন আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের সেনাপ্রধানের এবং ভারতের সমালোচনা শুরু করে, তখন থেকে পর্যবেক্ষণের নামে ডিজিএফআই। প্রথম দিকে হাদি ভাইকে এবং ইনকিলাব মঞ্চকে তেমন একটা আমলে নেয়নি তারা, কিন্তু যখন লাইনলাইটে আসে তখন তাদেরকে পর্যবেক্ষণ করে পুরো বিষয়টা নিয়ে রিসার্চ জানাতে বলা হয়েছিল। তাই তারা সরাসরি লোক পাঠিয়ে বোঝার চেষ্টা করেছিল হাদি ভাই আসলেই ভবিষ্যৎ রাজনীতির জন্য থ্রেট কিনা। এই জন্য ইনকিলাব সেন্টারে সিভিল বেশে গোয়েন্দা এজেন্ট পাঠানো হতো, সেটা তারা পাঠাতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এমনিতেই নিয়মিত ডিজিএফআই এর কয়েকজন এজেন্টরা অবস্থান করে। বড় বড় রাজনীতিবিদদের মিটিং হতো এই হোটেলে, কারণ এখানে সবচেয়ে বেশি প্রাইভেসি পাওয়া যেত, নিউজ লিক হওয়ার সম্ভাবনা কম ছিল। অন্য জায়গা থেকে এজেন্ট না পাঠিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকেই এজেন্টদেরকে পাঠানো সবচেয়ে বড় কারণ ছিল এখান থেকে ইনকিলাব সেন্টার যেতে মাত্র সময় লাগে 10 থেকে 12 মিনিট। যেহেতু তারা একটা দীর্ঘ সময় যাবত পর্যবেক্ষণ করতে চেয়েছিল, সেজন্য এই হোটেলে অবস্থান নেওয়া এজেন্টদের পাঠাতো। যুদ্ধের আগে সৈনিকরা যেমন শত্রুর পরিস্থিতি রেখি করে ঠিক তেমনি ডিজিএফআই তাদের লোক পাঠিয়ে হাদি ভাইয়ের মোটিভ এবং ভবিষ্যৎ রাজনীতিটা বোঝার চেষ্টা করেছিল। সেজন্য ডিজিএফআই এর পাঠানো লোক ইনকিলাব সেন্টারে কি কি বই আছে, কারা এখানে আসে, এখানে কি কি কার্যক্রম হয়, কি শেখানো হয়, সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল। এমনকি বইগুলো ঘেটে ঘেটে দেখতো কোন টাইপের বই পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে। সেখানকার বেশিরভাগ বই ছিল অবশ্য ভারতীয় আধিপত্য, আন্তর্জাতিক রাজনীতি এবং বিপ্লব সংক্রান্ত বই। ওরা যখন পর্যবেক্ষণ করছিল তখন হাদি ভাইয়ের খুনি ফয়সাল অস্ত্র মামলায় জেলে ছিল। কোন দিন কি কি পর্যবেক্ষণ করেছে সেসব ওরা আবার ভারতীয় বিভিন্ন রাজনীতিবিদদের কাছে পাঠাতো। রাজনীতিবিদ হয়ে কিছু ভারতীয় সাংবাদিকও সেসব নিউজ পেত। ভারতীয় পত্রিকা দা হিন্দু হাদি ভাইয়ের ইনকিলাব সেন্টারে কোন দিন কি কি হয়েছে সেগুলো নিয়েও নিউজ করেছিল। ভিতরকার এত ডিটেলস ভারতে বসে সাংবাদিকরা জানার কথা না, মূলত নিউজ বাইপাস হয়েছে। পরে হাদি ভাইয়ের হত্যার পরে
দ্য হিন্দু পত্রিকাটা ওই আর্টিকেলগুলো ডিলিট করে দিয়েছে, কমেন্টে সেই স্ক্রিনশটগুলো দেওয়া আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের সোর্সদের মতে ডিজিএফআই তাদের এজেন্ট পাঠিয়ে আনুমানিক 20-25 দিনের মতো ইনকিলাব সেন্টারে রেকি করিয়েছিল। তারপর তারা ফাইনাল রিপোর্ট এবং ফাইনাল সিগন্যাল দেয় যে ওসমান হাদি এবং ইনকিলাব মঞ্চ ভবিষ্যৎ রাজনীতিতে থ্রেট হিসেবে গণ্য করা হতে পারে, তাকে সরিয়ে দেওয়াটাই বেটার। ডিজিএফআই এর এজেন্টরা এই সংবাদটা পাঠায় যারা তাদেরকে এই কাজে নিযুক্ত করেছিল তাদের কাছে। এই মাসখানেক পরই শুটার ফয়সালকে অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করে এবং বিপুল টাকা খরচ করে জামিন নিয়ে দেওয়া হয়। দুইবার জামিন নিয়ে দেওয়া হয়েছিল তাকে মূলত এই কিলিং মিশনের উদ্দেশ্যে বের করা হয়েছিল এবং বর্ডার ক্রস করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তারপরেই শুটার ফয়সাল তার চুল ছোট করে, চোখে কন্ট্যাক্ট লেন্স লাগিয়ে পুরো লুক পাল্টিয়ে হাদি ভাইয়ের কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে। তাকেও শিখিয়ে দেওয়া হয়েছিল কিভাবে মিশতে হবে। শুটার ফয়সাল সেই অনুযায়ী হাদি ভাইয়ের সাথে মিশে এবং নির্বাচনী প্রচারণাও চালায়। এইভাবে 10 থেকে 15 দিন একসাথে বিশ্বস্ততা অর্জন করার পর হাদি ভাইকে খুন করার মিশনটা সাকসেসফুল করে সে। তার পালিয়ে যাওয়ার সব সেটআপও আগে থেকে রেডি করা ছিল বেশ কয়েকটা গ্রুপের মাধ্যমে। মূলত হাদি ভাইকে খুন করার আগে গোয়েন্দাদের 2টা ইউনিটের এজেন্ট পাঠিয়ে বোঝার চেষ্টা করা হয়েছিল ওসমান হাদি ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং তাদের ঊর্ধ্বতন নেতাদের জন্য হুমকি স্বরূপ কিনা। পর্যবেক্ষণ করে বোঝার পরপরই বাকি কাজগুলো ধাপে ধাপে করা হয়েছিল। এমনকি বিচার না করা এবং বিচারের ব্যাপারে মুখ না খোলার পিছেও ব্যাকআপের জন্য লাস্ট স্টেপের আরেকটা গ্রুপ কাজ করেছে, যাদের কাজই ছিল মেরে ফেললে আইন, আদালত এবং টাকা পয়সার ব্যাকআপটা দেওয়া। আমাদের সমস্ত অনুসন্ধান, ইনফরমেশন এবং সবকিছু ক্রস চেক করার পর মনে হচ্ছে ঠিক এভাবে হাদি ভাইকে দীর্ঘদিনের পরিকল্পনা ও পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতি থেকে এবং পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না এরপর আমি বেঁচে থাকবো কিনা। যদি আমার কিছু হয় আমি সম্পূর্ণ দায়ভার দিয়ে গেলাম ডিজিএফআই, ইন্ডিয়া এবং বাংলাদেশের সেই সমস্ত মিডিয়াকে, শক্তিকে যারা হাদি ভাইকে মুছে ফেলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাদির বিচার নিয়ে একটা চরম তামাশা চলতেছে। কয়েকদিন আমরা দেখেছি যে ফয়সাল কোথায় আছে, ফয়সাল মানে বাংলাদেশে আছে না ভারতে আছে না দুবাইতে আছে, এটা নিয়ে বেশি আলোচনা। কিন্তু ফয়সাল যেখানে থাকার সেখানে নিরাপদেই আছে, কেউ তার টিকিটিও ছুঁতে পারেনি। এখন ফয়সাল শেষে মূল পরিকল্পনাকারী বাপ্পি এখন কোথায় আছে, বাপ্পি কি করছে, বাপ্পি কি খাচ্ছে, বাপ্পি বাংলাদেশে আছে না ভারতে আছে না কোথায় আছে, সেই বাপ্পির দিকে মোড় ঘুরিয়ে ফেলেছে। তো আসল আসামিকে ধরার কোনো চেষ্টা নাই, কিন্তু এই যে এগুলো বলে এবং এই যে ফয়সালকে সামনে এনে একটা মানুষের বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দিয়ে মানুষের মোড় ঘোরানোর চেষ্টা করেছে এবং যারা অপরাধী তাদেরকে সাহস জুগিয়েছে যে অপরাধ করেও দেশের বাইরে চলে যাওয়া যায়, এরকম ভিডিও বার্তা দেওয়া যায়, এরকম একটা কঠিন বার্তা কিন্তু জাতিকে দেওয়া হয়েছে। মানে জাতির সাথে আসলে হাদি হত্যার নামে জাতির সাথে এক ধরনের তামাশা করা হচ্ছে। এটা হাদির রক্তের সাথে বেইমানি করা হচ্ছে, পুরো দেশের সাথে বেইমানি করা হচ্ছে। এতদিন হয়ে গেছে আমরা ফয়সাল ভিডিও বার্তা দিচ্ছে, যেখানেই বসে দেখ না কেন ফয়সালের কোনো কিছুই করতে পারিনি। এখন ধরেছে বাপ্পিকে, মানে একবার এক কিছু করে শুধু মোডটা চেঞ্জ করা এবং হাদিকে এভাবে মানে অপ্রাসঙ্গিক করে ফেলা দিনে দিনে। দেখবেন যে নির্বাচনের পরে হাদির প্রসঙ্গই আর উঠছে না। তারপর সরকার হয়তো সেই দিনটির জন্য অপেক্ষা করছে যে এরকম অপ্রাসঙ্গিক করে ফেলার জন্য এরকম দিন গুনছে এবং কয়েকদিন ফয়সালকে সামনে আনবে, কয়েকদিন বাপ্পিকে সামনে আনবে, এরপরে দেখবেন যে আরো মোড় ঘুরে যাচ্ছে। মানে ডিবি প্রধান যিনি মানে ডিবি প্রধানের ডিবির কার্যালয় থেকে যে ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে শোনা যায় যে মানে যারা ইনফরমেশন গুলো দিচ্ছেন, যারা সাংবাদিক সম্মেলন করছেন, সাংবাদিকদের সাথে কথা বলছেন, তাদের কেউ এই হাদি হত্যার সাথে জড়িত। কঠিন একটা চক্র এখানে জড়িত, যেখানে রাজনীতিবিদও আছেন। তো সেই রাজনীতিবিদরা কারা, আওয়ামী লীগের না বিএনপি না জামাতের, সেটা নিয়েও একটা ধাঁধা আছে। তো সেই গোলক ধাঁধার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি হাদের বিচারের জন্য এবং নির্বাচন পর্যন্ত এরকম গোলক ধাঁধার মধ্যে রেখে আমাদেরকে অন্ধকারে রাখা হবে এবং শেষ পর্যন্ত নির্বাচন চলে যাওয়ার পরে এটা একটা অপ্রাসঙ্গিক বিষয়ে পরিণত হবে। তবে আমরা যদি সজাগ থাকি আমরা হাদি হত্যার বিচার অবশ্যই পাবো। আর জিবির দায়িত্বে তো এখন আছে, তারা অবশ্যই এটার দিকে মানে মনোযোগ দিয়ে তাদের কিভাবে ফয়সালকে হোক বাপ্পিকে হোক কিভাবে ধরার ব্যবস্থা করে সেটা যেন করে। কারণ এত সুন্দর লোকেশন যে সে কোথায় আছে এটা সে মানে ভিডিও বার্তা দিচ্ছে, অথচ আমাদের গোয়েন্দা সংস্থা ধরতে পারছে না তাকে। তারপরে বাপ্পি নাকি মানে মূল পরিকল্পনাকারী বাপ্পি নাকি ইন্ডিয়া থেকে এসে বিয়ে করে আবার ইন্ডিয়া চলে গেছে, এটাও মানে ডিবি অফিস থেকে ইনফরমেশন দিচ্ছে। মানে চরম একটা নাটকবাজি করা হচ্ছে। তো আমরা এই নাটক থেকে মুক্তি চাই, আমরা গোয়েন্দা সংস্থার কাছে আমাদের অনুরোধ এবং এটার থেকে মুক্তি চাই এবং আমরা আসলে আসামি মানে মূল আসামি ফয়সালকে জাতির সামনে হাজির করা হোক সেই অনুরোধ রাখছি। হাদি হত্যার বিচার নিয়ে একটা ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, খুব স্পষ্ট ওয়ার্নিং, সবাই শুনে রাখবেন। হাদি হত্যার বিচার যদি না করা হয় তাহলে আমরা ধরে নেব হাদিকে বলি দেওয়া হয়েছে কোনো একটা কম্প্রোমাইজের মাধ্যমে। হাদির বলি কাদের জন্য দেওয়া হয়েছে, কারা হাদির বলি চেয়েছে? বাংলাদেশের ইতিহাসে অনেক কিছুই কিন্তু হয়েছে যে পার্শ্ববর্তী কোনো একটা দেশ বাংলাদেশের এমন কিছু চেয়েছে যেটি প্রত্যেকটা সরকার করে দিয়েছে। 57 জন অফিসার থেকে শুরু করে এর আগে বহু কিছু করা হয়েছে যা এখনো পর্যন্ত চলমান। হাদি হত্যার যে পুরো পরিকল্পনা এত স্মুথ ভাবে করা হয়েছে, আমরা এখন খুব টেনশনে আছি। মনে রাখবেন, যারা দেখছেন একটু আমার কথাগুলো পুরোপুরি শুনবেন। যারা দেখছেন, আপনি কি মনে করেন আপনি নিরাপদ? আপনি কি মনে করেন আপনার যদি এরকম হত্যাকাণ্ড হয় আপনার হত্যাকাণ্ডের বিচার হবে? যদি ঠিকই আপনি সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন, আপনি যদি হত্যাকাণ্ডের শিকার হন আপনার হত্যাকাণ্ডের বিচার হবে বলে মনে করেন? আমার হবে বলে মনে করেন? আমি আজকে আপনাদের সামনে বলে রাখছি, আমার যদি কিছু হয় তাহলে অবশ্যই একইভাবে আমি বলে রাখছি যারা হাদিকে হত্যা করেছে তারাই আমাকে করবে, আর আমার হত্যাকাণ্ডের বিচার হবে না। এভাবে এই দেশের সার্বভৌমত্ব
চূর্ণ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে ওসমান হাদির ঘটনা নিয়ে কথা হয় এবং তার স্ত্রী কি বলেছে এবং অনেক তথ্য মানে চাঞ্চল্যকর ঘটনা সবার সামনে আসতেছে এবং দেশের রাজনীতি নিয়ে সবাই সবার কথা বা মন্তব্য প্রকাশ করতেছে। গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।